সংখ্যালঘুদের ওপর চলমান হিংসার মধ্যেই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হবার একদিন পর এই সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেলের মুখপাত্র সাইরুল কবির খান জানিয়েছেন, দুজনের মধ্যে প্রায় 40 মিনিট ধরে বৈঠক চলে। এর আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 10ই জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠককে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা ঐতিহাসিক মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই বৈঠকটা তাৎপর্যপূর্ণ কারণ মাত্র একদিন আগেই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের পদ গ্রহণ করেন। গত বছর 30শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে এই পদটা শূন্যই ছিল। তারেক রহমান বাংলাদেশে ফেরার পর থেকেই তাকে সেদেশের প্রধানমন্ত্রী পদের একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সাক্ষাতের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল হাই কমিশনারের তারেক রহমানকে দেওয়া ব্যক্তিগত চিঠি। খবর অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিঠিতে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আরও বলেছেন যে তারেক রহমানের নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৈঠকে কূটনৈতিক আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুরা। এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তারেক রহমানের মা খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি প্রধানমন্ত্রী মোদীর একটা শোকপত্র দেন। 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমান 2025 সালের 25শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন। শেখ হাসিনার শাসন আমলে তিনি নির্বাসিত হন। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আজকাল স্পষ্টতই উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হলো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান আক্রমণ। গত শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চরমপন্থী আক্রমণ অব্যাহত রয়েছে। বারবার তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। তিনি এই ঘটনাগুলোকে গভীরভাবে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। বলেছেন যে এই ধরনের সাম্প্রদায়িক হিংসা দ্রুত এবং দৃঢ়ভাবে মোকাবিলা করা অপরিহার্য। তিনি আরও সতর্ক করে বলেছেন যে ব্যক্তিগত ক্ষোভ, রাজনৈতিক মতপার্থক্য বা বাহ্যিক কারণের ওপর এই আক্রমণগুলোকে দায়ী করার প্রবণতা বিপজ্জনক। 17 বছর পর নির্বাচন কাটিয়ে বাংলাদেশের তারেকের এই প্রত্যাবর্তন কেবল মাত্র তার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ঢাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। ওই দিন বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে মানুষের ঢল ছিল একেবারে চোখে পড়ার মতো। তারেক রহমানের কথা শুনতে বাংলাদেশের মানুষ মুখিয়েছিলেন। এরপর তিনি এক সভায় যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের অধিকার অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ করার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছেন, একইভাবে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। আমরা চাই সকলে মিলে এমন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, মানে একটা নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যাতে করে সবাই এখানে নিরাপদে থাকতে পারে। কি বলেছিলেন তারেক রহমান, আসুন শোনাই। বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা,
এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি বলেন 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এইরকম একটা বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে অনেক মানুষ শিকার হয়েছেন, বহু নিরীহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, জীবনও দিয়েছেন। 2024 সালে আমরা দেখেছি তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে জীবন উৎসর্গ করেছেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। দিন কয়েক আগে ওসমান হাদিকে শেষ করে দেওয়া হয়েছে। ওসমান হাদি চেয়েছিল মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আর কি বলেছেন তারেক রহমান, শুনবো সেটাও। প্রিয় ভাই বোনেরা, 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।